গুড মর্নিং স্টুডেন্টস, আমি ওমদেব চক্রবর্তী আর তোমরা দেখছো আমার এডুকেশন চ্যানেল ওম কমার্স কোচিং। আজকে আমি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমার চ্যানেলে এসেছি। তোমরা জানো যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অ্যাকাউন্টেন্সি, কস্টিং, ট্যাক্স, ইকোনমিক্স এই পরীক্ষাগুলো পিছিয়ে গেছে, জুলাই মাসে হবে। মার্চে হওয়ার কথা ছিল, সেখানে প্রায় 3 মাস পর জুলাইয়ে হবে। তো আমরা মার্চের শেষের দিকে অ্যাকাউন্টসের সাজেশান দিয়েছিলাম, ইনকমপ্লিট ছিল সাজেশানটা। আজকে তোমাদের প্রায় 1 মাস মতো বাকি আছে, একটু কম, অ্যাকাউন্টস পরীক্ষার। আমরা অ্যাকাউন্টস পরীক্ষার ডিটেল সাজেশন, মানে এসএকিউ, এমসিকিউ, টোটাল থিওরি, ম্যাথ কি করবে তার একটা রূপরেখা আমি দিয়ে দিচ্ছি আজকে। এবং এটা আমার বিশ্বাস যে তোমরা যদি এই অঙ্কগুলো করে যাও, এই থিওরিগুলো করে যাও, তাহলে আমার যা টার্গেট 80-তে 80 সেটা তোমরা কিন্তু পেয়ে যাবে। এবং যাদের প্রিপারেশান অনেক সময় পেয়েছো, 3 মাস এক্সট্রা সময় পেয়েছো, প্রিপারেশান নিশ্চয়ই সবারই ভালো হবে। তবুও বলছি যে কয়েকটা দিন বাকি আছে, আরও 20-22 দিন, সেই দিনগুলোতে আমার দেয়া অঙ্ক থিওরিগুলো একবার করে নাও। অঙ্কের সলিউশন আমি দিচ্ছি না, খালি অঙ্কগুলো, প্রবলেমগুলো দেব। যদি কেউ মনে করো কোনো প্রবলেম তুমি পারছো না, তাহলে আমার নাম্বার তো জানা আছে, 9836955744 আর 8961888451। হোয়াটসঅ্যাপে তুমি কোন কোশ্চেনটা পারছো না পাঠিয়ে দেবে, আমি অ্যান্সার করে পাঠিয়ে দেবো। বা কোনো কোশ্চেন হয়তো থিওরি কোশ্চেন পারছো না, জানাবে আমাকে, আমি বলে দেবো। তো শুরু করছি আমাদের সাজেশানটা। অ্যাকাউন্টস সাজেশান 2020 বেঙ্গল বোর্ডের, যারা এবার এইচএস দেবে জুলাইতে, তাদের জন্য। প্রথমে 1 নম্বর, তুমি জানো আমাদের একটা 4 মার্কসের পিএল অ্যাপ্রোপ্রিয়েশনের অঙ্ক থাকে। তো যারা আমার সঙ্গে টাচে আছে তাদের আমি পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অনেক অঙ্ক স্যাম্পল পেপার দিয়েছি, তারা সলভ করেছে। তো একটা অঙ্ক আমি এখানে দিচ্ছি, এই অঙ্কটা তোমরা সলভ করে নিও। আমি তাড়াতাড়ি বলে যাব, তোমরা ভিডিওটা বারবার দেখে কপি করে নেবে খাতায়, ঠিক আছে? অন 1/4/19 P&Q started a partnership business with capital rupees 2 lakhs and 1,50,000 respectively. They decided to share profits up to 20,000 in 3:2 and anything above 20,000 in capital ratio. Partnership deed provided dash Roman 1 interest on capital 5% per annum, interest on drawing 3% per annum. Number 2, partners P's drawing 500 per month at the beginning of each month, Q's drawing 400 per month at the end of each month, P's salary rupees 500 per month, Q's commission 10% of net profit after charging such commission, 10% of divisible profit transferred to reserve fund, net profit at the end of year 31st December 19 is rupees 38,000 after charging B's salary. অঙ্কটাকে কমপ্লিট করে রাখবে 4 নাম্বারের জন্য। নাম্বার 2 আসছে, এখানে থাকে ইস্যু অফ শেয়ার। ইস্যু অফ শেয়ারে ছোট অঙ্ক থাকে একটা, বড় অঙ্ক থাকে একটা। ছোট অঙ্কটা বলছি, ছোট অঙ্ক দুটো দিয়েছি আমি, তাড়াতাড়ি বলবো, তোমরা একটু তাড়াতাড়ি লিখে নেবে। A Limited forfeited
1000 equity shares of rupees 10 each, comma, rupees 8 per share called up for non-payment of allotment in bracket rupees 5 and first call bracket rupees 2 per share. Forfeited shares were subsequently reissued as fully paid at the rate of rupees 7 each. ছোট কোশ্চেন আরেকটা আছে, সেটা লিখে নাও। বি লিমিটেড ফরফিটেড 400 shares of rupees 10 each issued at rupees 12 for non-payment of allotment in bracket rupees 7 including premium and call money within bracket rupees 2 and reissued 300 shares at the rate of rupees 9 each. এবার আমরা 3 নম্বর সামে গেলাম, এটাতেও 4 মার্কস আছে। সেখানে ডিভেঞ্চারের অঙ্ক থাকে, কোনো থিওরি থাকে না। তো ডিভেঞ্চারের অঙ্ক অনেক রকম হতে পারে। যেমন আমি তোমায় বলে দেই, 6টা জার্নাল দেওয়া একটা ডিভেঞ্চারের অঙ্ক থাকে, যেটা যেমন ডিভেঞ্চার ইস্যুড অ্যাট পার, রিডিম অ্যাট পার, জার্নাল লেখো। ডিভেঞ্চার ইস্যুড অ্যাট ডিসকাউন্ট, রিডিম অ্যাট পার, জার্নাল লেখো। ডিভেঞ্চার ইস্যুড অ্যাট প্রিমিয়াম, রিডিম অ্যাট পার, জার্নাল লেখো। 3টে হলো। তারপর আবার ডিভেঞ্চার ইস্যুড অ্যাট পার, রিডিম অ্যাট প্রিমিয়াম, ডিভেঞ্চার ইস্যুড অ্যাট ডিসকাউন্ট, রিডিম অ্যাট প্রিমিয়াম, আর ডিভেঞ্চার ইস্যুড অ্যাট প্রিমিয়াম, রিডিম অ্যাট প্রিমিয়াম। এই 6টা জার্নাল লিখে কপিতে লিখে মুখস্থ করে নেবে। আর একটা অঙ্ক আমি দিচ্ছি ডিভেঞ্চারে, ছোট অঙ্ক, লিখে নাও খাতায়। A Limited purchased a machine of rupees 1 lakh and discharged by issuing 14% debenture of rupees 100 each at 10% discount and balance in cash. এটা একটা জানার করে রাখবে ছোট। আর একটা অঙ্ক ছোট লেখো। বি লিমিটেড purchased a machine of rupees 99,000 and discharged by issuing number 1 sufficient number of 10% debenture of rupees 100 at 10% premium. Roman 2 sufficient number of 10% debenture of rupees 100 each at 10% discount. মানে এক হলে একটা আলাদা, দুইটা আলাদা, ঠিক আছে, দুটো আলাদা আলাদা অঙ্ক। ডিবেঞ্চারে একটা ছোট অঙ্ক দিচ্ছি। অন 1/1/20 ওডিসি লিমিটেড ইস্যুড 10,000 12% debenture of rupees 100 each at 10% premium. Interest is payable on 31st December each year, comma, TDS 10%. করে রাখবে, এগুলো সময় আছে, তাতে করে নিতে পারবে বাড়িতে। 4 নম্বর অঙ্ক এবার আমরা এক্সপেক্ট করছি
রিটায়ারমেন্ট বা ডেথ এর থেকে থাকবে এবং এটায় 6 মার্কস থাকবে, ঠিক আছে। তো আগের 3টে 4 4 4 ছিল, এটা কিন্তু 6 মার্কস। রিটায়ারমেন্ট বা ডেথের যে প্রবলেমগুলো থাকে, প্রথম ডেথ নিয়ে বলছি, তাতে তোমরা দেখেছো ওভার দ্য ইয়ার্স যে পরীক্ষায় যে অঙ্কগুলো থাকে সেগুলোর মধ্যে যিনি মারা যান তার যে লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ, যাকে আমরা এক্সিকিউটর বলি, তার সে কত টাকা পাবে এটা একটা কোশ্চেন থাকে, যে মারা গেছেন তিনি কত টাকা পাবেন। আবার হয়তো টাকাটা কত পাবেন বলে দিল, এবার সেই টাকাটা যে এক্সিকিউটর তাকে দেয়া হবে কিভাবে, বললো 2 বছরে দেওয়া হবে ইন্টারেস্টে ইকুয়াল, তাহলে তার এক্সিকিউটর অ্যাকাউন্টটা খোলো, এরকম বলতে পারে। তাহলে আমরা একটা অঙ্ক নিয়েছি, দেখো এখানে লিখবে ABC are 3 partners and on 31st December 2016 suddenly she is died and is due at that date is calculated as rupees 80,000. It is decided to pay rupees 10,000 immediately to his executor and balance will be paid in 2 equal annual installment with interest at the rate of 10% per annum. Prepare executor account. এখানে দেখো কত টাকা পাবে তোমায় বের করতে হবে না, কত টাকা পাবে এটা বলেই দেওয়া আছে, 80,000 টাকা পাবে, এক্ষুনি 10,000 টাকা দিয়ে দিতে হবে, আর বাকি টাকাটা তুমি 2 বছরে ইকুয়ালি ইন্টারেস্টও দেবে, তাহলে এক্সিকিউটর অ্যাকাউন্টটা খুলতে হবে। ডেথেরই একটা অঙ্ক থাকে, আর একটা থাকে যে একজন মারা গেছেন তিনি কী কী পাবেন। তো সেখানে তুমি জানো যিনি মারা যাবেন তার এক ক্যাপিটাল অ্যাকাউন্টটা খুলতে হয়, খুলে বাই ব্যালেন্স বিডি কত ক্যাপিটাল ছিল, বা বাই ইন্টারেস্ট অন ক্যাপিটাল তিনি পাবেন কিনা, স্যালারি কেন পাবেন কিনা, রিজার্ভ পাবেন কিনা, গুডউইলের একটা শেয়ার তিনি পাবেন, ঠিক আছে, এই ব্যাপারগুলো থাকে। আবার ইন্টারেস্ট যদি ড্রয়িং করেন, ড্রয়িংটা আবার লেফটে লিখতে হবে, 2 ড্রয়িং, তাই ইন্টারেস্ট হলে 2 ইন্টারেস্ট হবে, ঠিক আছে। তার একটা চার্ট আমি বলে দিচ্ছি, দেখে নাও। যে মারা যাবেন তার অ্যাকাউন্টটা খুললাম, ধরো সি মারা গেছে, সিজ ক্যাপিটালটা খুললাম, সেখানে বাই ব্যালেন্স বিডি কত পাবেন, বাই রিভ্যালুয়েশন যদি প্রফিট বা লস থাকে, প্রফিট থাকলে বাই হবে, লস থাকলে 2 হবে, রিজার্ভ থাকলে রিজার্ভটা দিতে হবে বাই রিজার্ভ বলে, গুডউইল থাকলে গুডউইলের একটা শেয়ার দিতে হবে, ইন্টারেস্ট অন ক্যাপিটাল, স্যালারি এগুলো থাকলে দিতে হবে, আর শেয়ার অফ প্রফিট যদি বছরের মাঝখানে মারা যান তাহলে সেই 6 মাসের প্রফিটটা উনি একটা পার্ট পাবেন। আর লেফটে হবে 2 ইন্টারেস্ট অন ড্রয়িং আর 2 ড্রয়িং, তো ব্যালেন্সটা হচ্ছে 2 ব্যালেন্স সিডি। এইটা পরীক্ষা হলে চায়। তো ডেট আমার শেষ হয়ে গেল, ঠিক আছে। এবার রিটায়ারমেন্টের ক্ষেত্রেও একই, রিটায়ারমেন্টে যদি দেয় তাহলে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট খুলতে বলে আর পার্টনার্স ক্যাপিটালটা খুলতে বলে। রিভ্যালুয়েশন তোমরা জানো, অ্যাডমিশনে করেছো, রিটায়ারমেন্টে করেছো, ডেথে করেছো। রিভ্যালুয়েশনে অ্যাসেটগুলো বাড়লে বাই হয়, অ্যাসেটগুলো কমে গেলে 2 হয়, লায়াবিলিটিটা রিভার্স হবে, ব্যালেন্সটা 2 হলে 2 পার্টনার্স ক্যাপিটাল ব্র্যাকেটে প্রফিট অন রিভ্যালুয়েশন, আর যদি ক্রেডিট দিকে ব্যালেন্স তৈরি হয় তাকে লিখবে বাই পার্টনার্স ক্যাপিটাল ব্র্যাকেটে লস অন রিভ্যালুয়েশন, এটা তুমি জানো। তারপরে পার্টনার্স ক্যাপিটালটা খুলবো, সেখানে 3টে কলাম, 3টে পার্টনার তাহলে 3টে কলাম খুলতে হবে, প্রত্যেকের বাই ব্যালেন্স বিডি লিখবে, রিভ্যালুয়েশনের প্রফিটটা ভাগ করবে, রিজার্ভ ডিভাইড করতে হবে, গুডউইলের ট্রিটমেন্টটা জানো তুমি, গুডউইলটা বাই, যদি বি রিটায়ার করে তো বাই এ অ্যান্ড সি বলে বি এর কলামে লিখবে, আর 2B বলে এ আর সি এর কলামে গেনিং রেশিও ভাগ করে দেবে, এটা তোমরা জানো, প্রবলেম হলে আমাকে বলবে। আর যদি রিটায়ার পার্টনার্সকে টাকা দেওয়া হয় তাহলে 2 ব্যাংক লিখবে, আর যদি না টাকা দেওয়া হবে না, তার লোনে ট্রান্সফার করে দেওয়া হবে, তাহলে লিখবে 2 সিজ লোন বা বিজ লোন, ঠিক আছে। এটা একটা পার্ট, এটা নিয়ে অসুবিধা হওয়ার কথা নয়, ঠিক আছে। তাহলে আমরা প্রায় 4 4 4 12 আর 6 18 নম্বর শেষ করলাম, ঠিক আছে। এবার আমি 6 নাম্বারে যে ইস্যু অফ শেয়ারের অঙ্কটা আছে তার জন্য 2টো অঙ্ক দিচ্ছি, ঠিক আছে।
একটু লিখে নাও ঝট করে। ইস্যু অফ শেয়ারের 6 নম্বরে দুটো অঙ্কের মধ্যে প্রথম অঙ্কটা হচ্ছে ওসিসি লিমিটেড ইস্যুড 10,000 shares of ₹10 each at 20% premium, payable as application 3, allotment 6, call 3. Application received for 11,000 shares. Excess application money was refunded. A holder of 500 shares paid call money in advance with allotment. Another shareholder of 1,000 shares failed to pay allotment and call money. হলো। এবার ইস্যু অফ শেয়ারে আর একটা অঙ্ক দিচ্ছি, এটা 6 নম্বরের। দেভ লিমিটেড ইস্যুড 10,000 share of ₹10 each at ₹12, payable as in application 3, allotment 7, call 2. Application received for 12,000 shares, but excess money on application is not refunded and adjusted with allotment. Full stop. A shareholder failed to pay call money for his 1,000 shares and his shares are forfeited. হলো। ইস্যু অফ শেয়ার দুটো অঙ্ক আমি দিয়ে দিলাম, দেখে নেবে। এবার কত নম্বর হয়ে গেল আমাদের? 24 হয়ে গেল, ঠিক আছে। এবার হচ্ছে অ্যাডমিশন, যেটা 10 নম্বরে আসার সম্ভাবনা এবার বেশি। জার্নালও আসতে পারে, আবার রিটায়ারমেন্টের ক্ষেত্রেও জার্নাল আসতে পারে। জার্নালটা দেখে নেবে, যে অঙ্কটা দিয়েছি ওটা জার্নাল দিয়েও করবে, লেজার দিয়েও করবে। অ্যাডমিশনের আমি একটা অঙ্কই দিয়েছি, এই অঙ্কটা ভালো করে করে নেবে, ঠিক আছে। যদি কোনো অসুবিধে হয় তাহলে আমার 9836955744 বা 8961888451 পাঠাবো। আর একটা ইম্পর্টেন্ট কথা, যারা ইকোনমিক্স পরীক্ষা দিচ্ছ তাদের সাজেশান আমার রেডি। 3-4 দিন পরেই আমি ইকোনমিক্সের সাজেশানটাও দিয়ে দেবো, আর তার 3-4 দিনের মধ্যে আমি কস্টিং ট্যাক্সের সাজেশানটাও দিয়ে দেবো। যেভাবে অ্যাকাউন্টস দিচ্ছি সেভাবেই দিয়ে দেবো, ঠিক আছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে সুবিধা হবে। যখনই আমি সাজেশানটা আপলোড করবে তখন সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। তার নিজেরাও করবে, বন্ধুদেরও বলবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে, তোমাদেরই সুবিধা হবে। যাই হোক, অ্যাডমিশনের অঙ্কটায় আমি আসি। লিখবে ঠিক মতো করে, আগে ব্যালেন্স শিট টানবে, যেরকম পার্টনারদের ব্যালেন্স শিট হয়, লেফটে লায়াবিলিটি আর রাইটে অ্যাসেটস। হেডিং দেবে A and B are two partners having ratio 2:1. A and B are two partners having ratio 2:1. Balance sheet as on 31st March 19. Balance sheet as on 31st March 19. Liability side এ capital লিখবে A 60,000, B 50,000, total 1,10,000. Reserves 18,000, creditors 50,000, টোটালটা করলে হবে 1,78,000। অ্যাসেট দিকে আসো, মেশিনারি 80,000, ফার্নিচার 20,000, ইনভেস্টমেন্ট 15,000, স্টক 30,000, ডেটার্স ইনারে লিখবে 20,000, লেস প্রভিশন 1,000, আউটারে লিখবে 19,000, ব্যাংক 14,000, 14,000 অ্যাড করে টোটাল
1,78,000। অ্যাডজাস্টমেন্টগুলো বলছি দেখো। নাম্বার 1, on 1/4/19 C is admitted as new partner on following conditions. Roman 1 দিয়ে লিখবে নিউ রেশিও 2:2:1। 2 নম্বর দিয়ে লিখবে গুডউইল valued at rupees 90,000 and C should bring his share of goodwill. Next item লিখবে machinery depreciated by 10% and stock reduced to 85%. Reduced to 85%. Next item লিখবে furniture increased to 120%. Furniture increased to 120%. Next item লিখবে market value of investment rupees 18,000. Market value of investment rupees 18,000. Next item লিখবে provision for doubtful debt is no longer required. Provision for doubtful debt is no longer required. But a new provision is provided for outstanding expenses of rupees 1,000 of rupees 1,000 ঠিক আছে 1,000 মানে 1,000 লাস্ট আইটেম লিখবে C should bring rupees 40,000 as his capital and in new firm partner's capital is adjusted in new profit sharing ratio. In new profit sharing ratio based on C's capital. Full stop. As a result, necessary cash should be brought in or may be withdrawn. Should be brought in or may be withdrawn. ফুল স্টপ। অঙ্কটা শেষ। রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট খুলতে হবে, পার্টনার্স ক্যাপিটাল খুলতে হবে, ব্যালেন্স শিট খুলতে হবে। এই অঙ্কটাকে কমপ্লিট করবে, করার পর এটাকে আবার জার্নালও করে রাখবে, ঠিক আছে? তাহলে আমাদের 34 মার্কস শেষ হয়ে গেল। এবার আমরা আসবো 4 মার্কসের রেশিওর অঙ্কে। রেশিওর অনেক অঙ্ক হতে পারে। যারা আমার কাছে স্যাম্পল পেপার চেয়েছে, আমি স্যাম্পল পেপার পাঠিয়েছি, তাদেরকে প্রচুর অঙ্ক পাঠিয়েছি রেশিওর। তাই আমি অঙ্কের ভেতর যাবো না। রেশিওর কয়েকটা রেশিও বলছি, এগুলোর ওপর অঙ্ক তুমি প্র্যাকটিস করে নেবে। লাস্ট 10 ইয়ার্সে যেরকম অঙ্ক এসে ওরকম অঙ্কই আসবে, নতুন কিছু আসবে না। যেমন স্টক টার্নওভার রেশিও, ডেটাস টার্নওভার রেশিও, গ্রস প্রফিট রেশিও, কারেন্ট রেশিও, লিকুইড রেশিও, ক্রেডিটর্স টার্নওভার রেশিও, এই কটা রেশিও যেটা বললাম এর ওপরেই অঙ্ক তোমার থাকবে, সেটা দেখে রাখবে, ঠিক আছে? এবার আমি ক্যাশ ফ্লো স্টেটমেন্টে আসব, যেখানে 6 মার্কস থাকবে। ক্যাশ ফ্লো স্টেটমেন্টে যারা ক্যাশ ফ্লো করতে চাইবে না তারা ক্যাশ ফ্লো থিওরি লিখতে পারো। কয়েকটা কমন থিওরি পড়লেই হয়ে যাবে। ক্যাশ ফ্লো কাকে বলে, ক্যাশ ফ্লোর অবজেক্টিভ কী, ক্যাশ ফ্লোর
ক্যাশ ফ্লো ডিসঅ্যাডভান্টেজ কী, অ্যাডভান্টেজ কী, ঠিক আছে, ক্যাশ ফ্লোর সঙ্গে ক্যাশ বুকের কী ডিফারেন্স, বা ফিনান্সিয়াল স্টেটমেন্টের অ্যানালিসিসের লিমিটেশনটা কী, এরকম কয়েকটা কোশ্চেন পড়লেই ওই 6 নম্বরটা হয়ে যাবে তোমার, ঠিক আছে। আর না হলে তুমি এক কাজ করবো, ওই ক্যাশ ফ্লো অঙ্ক করে নেবে, আমি যে অঙ্কটা দিচ্ছি শুধু এই অঙ্কটা করেই চলে যাবে, তাহলে দেখবে মোটামুটি ক্যাশ ফ্লো পরীক্ষা নামিয়ে দিতে পারবে। যাই হোক, ক্যাশ ফ্লোর অঙ্কটা বলছি শোনো। ক্যাশ ফ্লো ব্যালেন্স শিট করবে একটা, 2টো করে কলাম তোমরা জানো, তো তোমরা খাতায় ব্যালেন্স শিট ড্র করে নাও, লেফটে লায়াবিলিটি লেখো আর 2টো করে কলাম টানো, 17, 18 দুটো ইয়ার দাও, প্রথম কলামে 2017, পরের কলামে 2018 দাও, পরেরটাতেও তাই, অ্যাসেট দিকেও তাই, ঠিক আছে। এবার আমি ব্যালেন্স শিট রেডি হয়ে গেলে আমি আইটেমগুলো বলছি। লেফটে বলছি আগে লায়াবিলিটি, বলছি আগে ইকুইটি শেয়ার ক্যাপিটাল, প্রথম কলামে 55,000, সেকেন্ড কলামে 70,000। প্রেফ শেয়ার ক্যাপিটাল প্রথম কলামে 80,000, পরের কলামে 65,000। জেনারেল রিজার্ভ ফার্স্ট কলামে 10,000, সেকেন্ড কলামে 15,000। পিএল অ্যাকাউন্ট ফার্স্ট কলামে 15,000, নেক্সট কলামে 50,000, 15, আর সেকেন্ড কলামে হচ্ছে 50, 10% ডিভেঞ্চার ফার্স্ট কলামে 40,000, 40,000, পরেরটা 30,000, 30,000। ক্রেডিটার্স ফার্স্ট কলামে 30,000, সেকেন্ড কলামে 25,000। বিলস পেয়েবল ফার্স্ট কলামে 4,000, সেকেন্ড কলামে 7,000। প্রভিশন ফর ট্যাক্স ফার্স্ট কলামে 6,000, সেকেন্ড কলামে 15,000। প্রপোজ ডিভিডেন্ড ফার্স্ট কলামে 4,000, সেকেন্ড কলামে 10,000। টোটাল করলে ফার্স্ট কলামে টোটাল হবে 2,44,000, আর সেকেন্ড কলামে টোটালটা হবে 2,87,000। ওকে, অ্যাসেট দিকে আসছি, লেখো গুডউইল ফার্স্ট কলামে 30,000, সেকেন্ড কলামে 20,000। ফিক্সড অ্যাসেট ফার্স্ট কলামে লিখবে 1 লাখ, সেকেন্ড কলামে লিখবে 1,10,000। ফিক্সড অ্যাসেটের তলায় লিখবে লেস ডেপ্রিসিয়েশন, ঠিক আছে, 1,10,000 সঙ্গে নিচে লিখবে ডেপ্রিসিয়েশন 25,000, ওটা ব্র্যাকেটের মধ্যে রাখবে, আর সুবিধা হবে। আর সেকেন্ড কলামে 1,10,000 ছিল, ওর তলায় লিখবে ডেপ্রিসিয়েশন 30,000। তার নেট ফিগারটা আসবে 1 লাখ থেকে 25 লেস করলে 75,000, আর সেকেন্ড কলামে 1,10,000 ছিল, ডেপ্রিসিয়েশন 30 লেস করলে হবে 80,000। তার মানে গুডউইল ছিল 30 আর 20, ফিক্সড অ্যাসেট প্রথম কলামে 1 লাখ, ডেপ্রিসিয়েশন 25, আর সেকেন্ড কলামে 1,10,000, ডেপ্রিসিয়েশন 30। ইনভেস্টমেন্ট ফার্স্ট কলামে 30,000, সেকেন্ড কলামে 45,000। ইনভেন্টারি মানে তোমরা জানো স্টককে ইনভেন্টারি বলে, ঠিক আছে, একই ব্যাপার। ইনভেন্টারি লিখবে প্রথম কলামে 30,000, 30,000, পরের কলামে 45,000। ডেটার্স ফার্স্ট কলামে 60,000, 60,000, পরের কলামে 55,000। প্রিপেড এক্সপেন্স ফার্স্ট কলামে 2,000, সেকেন্ড কলামে 3,000। অ্যাডভান্স পেমেন্ট ফার্স্ট কলামে 6,000, সেকেন্ড কলামে 5,000। লাস্ট লিখবে ব্যাংক ফার্স্ট কলামে 11,000, লাস্ট কলামে 34,000। টোটাল ফার্স্ট কলাম টোটাল 2,44,000, আর সেকেন্ড কলাম টোটাল 2,87,000। এই গেল 44 মার্কসের সাম। এই 44 মার্কসে চেষ্টা করবে থিওরি কম লেখার। যারা অঙ্কে ভালো তারা পুরোটাই অঙ্ক করার চেষ্টা করবে, যারা অঙ্কে ভালো নয়, ভয় পাবে, তারা বলছি যে থিওরি আমি পরে বলবো, এই ভিডিওতে থিওরি একটু পরেই বলছি সব থিওরিগুলো। তার আগে বলি, এই যে অঙ্কগুলো দিলাম এইগুলো তুমি একবার কাউকে দিয়ে করিয়ে নাও, স্যারকে দিয়ে করিয়ে নাও, বা যাকে দিয়ে করিয়ে নাও, নিজে প্র্যাকটিস করে নাও। যদি নিজে না পারো কাউকে দিয়ে করিয়ে নাও, বা আমাকে বলো, আমি করিয়ে পাঠিয়ে দেবো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এই অঙ্কগুলো চেষ্টা করো খুব তাড়াতাড়ি করে ফেলার। আমি এরপরে তোমাদের থিওরিটা আলোচনা করব। এবার আমরা থিওরি নিয়ে ডিসকাস করব, ঠিক আছে। থিওরির এসএকিউ এমসিকিউ যাই আসুক, যদি তোমার প্রত্যেকটা চ্যাপ্টার কনসেপচুয়ালি পড়া থাকে, তোমার প্রবলেম হওয়ার কথা না। ছোট এসএকিউ আসুক, এমসিকিউ আসুক, থিওরি যদি কেউ লিখতে চাও, কোনো প্রবলেম হওয়ার কথা না।
ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে পিএল অ্যাপ্রোপ্রিয়েশন। প্রথম প্রশ্ন হচ্ছে পিএল অ্যাপ্রোপ্রিয়েশন এটা কি অ্যাকাউন্ট? নমিনাল অ্যাকাউন্ট। এর ডেবিট দিকে কোন কোন আইটেম আসে আর ক্রেডিট দিকে কোন কোন আইটেম আসে মুখস্থ করে নেবে। ইন্টারেস্ট অন লোন এটা কি চার্জ এগেইনস্ট পিএল না চার্জ এগেইনস্ট পিএল অ্যাপ্রোপ্রিয়েশন? অবশ্যই চার্জ এগেইনস্ট পিএল। রিজার্ভ সেটা কিন্তু চার্জ এগেইনস্ট পিএল অ্যাপ্রোপ্রিয়েশন, ঠিক আছে? তাহলে ইন্টারেস্ট অন লোনটা এমন একটা আইটেম চার্জ এগেইনস্ট পিএল অ্যাকাউন্ট, আর রিজার্ভটা চার্জ এগেইনস্ট পিএল অ্যাপ্রোপ্রিয়েশন। ইন্টারেস্ট অন লোন যদি ডিডে না লেখা থাকে কিছু, তাহলে কত হয় তোমরা জানো? 6% পার অ্যানাম হয়। নেক্সট, ইন্টারেস্ট অন ড্রয়িং এর ক্যালকুলেশন, মানে মাসের প্রথমে তুললে কত, এন্ডে তুললে কত, কোয়ার্টারের প্রথমে তুললে কত, এন্ডে তুললে কত, এগুলো জেনে রাখলে আসে পরীক্ষা। পিএল অ্যাকাউন্ট আর পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টের মধ্যে ডিফারেন্স। পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট বা পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্ট এটা কি অ্যাকাউন্ট? পার্সোনাল অ্যাকাউন্ট। ফিক্সড ক্যাপিটাল মেথড আর ফ্ল্যাকচুয়েটিং ক্যাপিটাল মেথডের ডিফারেন্স। যদি আমি পার্টনারশিপ ফার্ম তৈরি করতে চাই, মিনিমাম 2 মেম্বার লাগে, ম্যাক্সিমাম কজন লাগে? এই ম্যাক্সিমাম কজন লাগে এগুলো কিন্তু আগের নিয়ম অনুযায়ী 50 জন ম্যাক্সিমাম করে। এখন কিন্তু 50 জন নেই, ওটা 100 জন হয়ে গেছে, ঠিক আছে? এটা মাথায় রাখবে। যদি আমি পার্টনারশিপ ফার্মটাকে রেজিস্ট্রেশন না করি কি হবে? করা কি বাধ্যতামূলক, কম্পালসারি? না, না করতেও পারি। না করলে কি হবে? না করলে কিছুই না। যদি আমার ফার্মটা রেজিস্ট্রেশন না করা থাকে, তাহলে থার্ড পার্টি যে আমার এগেনস্টে ক্লেম করে, আমরা কিছু করতে পারবো না। করতেই পারে, কিন্তু আমরা থার্ড পার্টির এগেনস্টে ক্লেম করতে পারবো না, মানে কেস করতে পারবো না। আবার যদি পার্টনারদের নিজেদের মধ্যে কোনো ডিসপিউট হয়, ঝামেলা হয়, তাহলে একে অপরের নামে কেস করতে পারবে না। যদি প্রফিট কম হয় বা ইনসাফিসিয়েন্ট হয়, তাহলে কি ইন্টারেস্ট অন ক্যাপিটাল দিতে হবে? মানে ডিটে লেখা আছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল দিতে হবে, কিন্তু সেই অত প্রফিট আমার হয়নি, তাহলে কি করব? মনে রাখবে এই সিচুয়েশনে যেটুকু প্রফিট হয়েছে সেইটুকু প্রফিট পার্টনারদের মধ্যে ক্যাপিটাল রেশিওতে ডিভাইড করে দিতে হয়, ঠিক আছে? এটা মনে রাখবে। আর একটা হচ্ছে প্রফিট ডিস্ট্রিবিউটেড ইন ক্যাপিটাল রেশিও। এটা কখন হয়? মানে আমি যে প্রফিটটা হয়েছে সেটা ক্যাপিটাল রেশিওতে আমি ডিস্ট্রিবিউট করবো কখন? সিচুয়েশন দুটো। এক, যদি অঙ্কে বলে দেয় তাহলে। আর দুই, এইমাত্র এটা বললাম, প্রফিট ইনসাফিসিয়েন্ট, ইন্টারেস্ট অন ক্যাপিটাল দেওয়া যাচ্ছে না, তখন আমি যেটুকু প্রফিট হয়েছে সেইটুকু প্রফিট ক্যাপিটাল রেশিওতে ডিস্ট্রিবিউট করে দেবো। হয়ে গেল। পিএল অ্যাপ্রোপ্রিয়েশন থেকে সেরকম কিছু আর পড়ার নেই। চলে এসো গুডউইলে। প্রথম কথা হচ্ছে গুডউইল কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। সেকেন্ড হচ্ছে গুডউইলের কত রকম মেথড আছে। সুপার প্রফিট কি, নর্মাল রেট অফ রিটার্ন কি, ক্যাপিটাল এমপ্লয়েড কি, আর গুডউইল একটা ইনটেনজিবল অ্যাসেট, এটা নিয়ে থাকতে পারে। গুডউইল দুরকম হয়, পারচেজ গুডউইল আর সেলফ জেনারেটেড গুডউইল। বাংলাটা বলতে পারলাম না, পারচেজ মানে কেনা গুডউইল হবে এরকম কিছু একটা। পারচেজ গুডউইল আর সেলফ জেনারেটেড, একটা নিজে তৈরি করা, একটা হচ্ছে কেনা।
দুটো গুডউইল হয়, এই দুটোর একটু দেখে নেয় পার্থক্য কি আছে। পারচেস গুডউইল কিন্তু ব্যালেন্স শিটে থাকে, আর সেলফ জেনারেটেড গুডউইল কিন্তু ব্যালেন্স শিটে থাকে না। তার মানে ব্যালেন্স শিটে যে গুডউইলটা শো করা হয় সেটা বেশিরভাগ ক্ষেত্রেই পারচেস গুডউইল, ঠিক আছে। চলে আসলাম এবার অ্যাডমিশনে। অ্যাডমিশনে হচ্ছে প্রিমিয়াম ফর গুডউইল নিয়ে অঙ্ক, স্যাক্রিফাইসিং রেশিও নিয়ে অঙ্ক, ওল্ড রেশিও নিউ রেশিও ক্যালকুলেট করা, ওল্ড রেশিও দেওয়া আছে, স্যাক্রিফাইসিং দেওয়া আছে, নিউ রেশিও ক্যালকুলেট করা, বা ওল্ড রেশিও দেওয়া আছে, নিউ রেশিও দেওয়া আছে, স্যাক্রিফাইসিং ক্যালকুলেট করা, স্যাক্রিফাইসিং 0 হলে কি হয়, স্যাক্রিফাইসিং নেগেটিভ হলে কি হয়, এগুলো সব জেনে রাখবে। আর প্রিমিয়াম ফর গুডউইলটা কি, কীভাবে ক্যালকুলেশন করতে হয়, ছোট অঙ্ক থাকে। প্রিমিয়াম ফর গুডউইল আনলে কি জার্নাল হয়, কে ডেবিট হয়, কে ক্রেডিট হয়, এগুলো। রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে, এটা কি অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট, এটা কেন খোলা হয়, নেসেসিটি কি, রিজার্ভটা কোন রেশিও ভাগ করা হয়, প্রিমিয়াম ফর গুডউইল কোন রেশিও ভাগ করা হয়, রিভ্যালুয়েশনের প্রফিট হয় তাহলে কে ডেবিট হয়, কে ক্রেডিট হয়, রিভ্যালুয়েশন লস হয়, কে ডেবিট হয়, কে ক্রেডিট হয়, এগুলো একটা এসিকিউ এমসিকিউ বড় প্রশ্ন ব্যাপার গেল। রিটায়ারমেন্ট আর ডেথে আসলাম। এক্সিকিউটরকে যদি কেউ রিটায়ার করে বা মারা যান, তার টাকা যদি আমরা অনেকদিন পরে গিয়ে দেই তাহলে কত পার্সেন্ট ইন্টারেস্ট দিতে হয়, এখানে সেকশন 37-এ কি লেখা আছে পড়তে হবে। গেয়ারিং রেশিও কাকে বলে, কিভাবে ক্যালকুলেট করতে হয়, যদি আমরা রিটায়ার্ড পার্টনারকে বা ডায়েট পার্টনারকে গুডউইলটা দিতে হয় তা কে ডেবিট হয়, কে ক্রেডিট হয়, জয়েন্ট লাইফ পলিসি কি, গুডউইলের ছোট ছোট প্রবলেম। এবার আসলে আমরা ইস্যু অফ শেয়ার। ইস্যু অফ শেয়ারে কোম্পানি কাকে বলে, কোম্পানি ফিচার কাকে বলে, ফিচার কতগুলো হতে পারে, সেগুলো বড় প্রশ্ন আসলো, বললো হোয়াট ইজ কোম্পানি, ডিসকাস 4 ফিচার্স, তো 4টে অন্তত ফিচার মাথায় রেখে দেবে। পাবলিক কোম্পানি কোনটা, প্রাইভেট কোম্পানি কোনটা, সেটা ডিফারেন্স আসতে পারে। গভর্নমেন্ট কোম্পানি কাকে বলে, অথরাইজ ক্যাপিটাল কি, ইস্যুড ক্যাপিটাল কি, কলড আপ ক্যাপিটাল কি, পেড আপ ক্যাপিটাল কি, দেখে রাখলে। রিজার্ভ ক্যাপিটাল আর ক্যাপিটাল রিজার্ভ ডিফারেন্সটা দেখে রাখলে। শেয়ারস ওভার সাবস্ক্রিপশন হয়ে গেছে বা আন্ডার সাবস্ক্রিপশন হয়ে গেছে, এগুলোর মানে কি, মিনিমাম সাবস্ক্রিপশন মানে কি, কলসিন এরিয়ার কি, কলসিন অ্যাডভান্স কি, কলসিন এরিয়ারের উপর যদি ইন্টারেস্ট দিতে হয় কত পার্সেন্ট ইন্টারেস্ট দেবো, যে কলসিন অ্যাডভান্সের উপর ইন্টারেস্ট হয় তো ইন্টারেস্ট কত পার্সেন্ট হবে, শেয়ার ফরফিট করতে গেলে কে জার্নালে কে ডেবিট কে ক্রেডিট হয়, রিইস্যু করলে কে ডেবিট কে ক্রেডিট হয়, প্রফিটটা কোথায় যায়, ক্যাপিটাল রিজার্ভে যায়, জানো প্রফিটটা কোথায় যায়, আর শেয়ার যে ডিসকাউন্ট ইস্যু হয় সেটা কি, শেয়ার প্রিমিয়াম ইস্যু হলে এটা মানে কি, সে জিনিসটা কি হতে পারে। এই যে আমি শেয়ার, এখন তো জানো তুমি যে কোনো কোম্পানি শেয়ার ডিসকাউন্ট ইস্যু করতে পারে না, একটা ব্যতিক্রম আছে সোয়েট শেয়ার, সেটা তোমার জানার দরকার নেই, এমনি বলে রাখলাম। সোয়েট শেয়ার একমাত্র ডিসকাউন্ট ইস্যু করা যায় SWEAT, সেট মানে ঘাম, মানে কোম্পানির জন্য যারা ঘাম ঝরায়, কর্মচারী বা ডিরেক্টর যেই হোক, তাদের পারফরমেন্স ভালো হলে কোম্পানি গিফট হিসেবে যে শেয়ারটা দেয়, দ্যাট ক্যান বি ইস্যুড অ্যাট ডিসকাউন্ট, বাট আদারওয়াইজ কোনো কোম্পানি এখন ডিসকাউন্টে শেয়ার ইস্যু করতে পারে না, সেটা দাও ওটা। তা আমি যদি প্রিমিয়ামে শেয়ার ইস্যু করি, সেই যে প্রিমিয়ামটা আমি পেলাম, সেই প্রিমিয়ামটা আমি কোন কোন কাজে ব্যবহার করতে পারি, মানে ইউজ অফ শেয়ার প্রিমিয়াম অ্যাকাউন্ট, ঠিক আছে, এটা দেখে রাখলে। এবার আসি আমরা প্রেফারেন্স শেয়ারে। ইকুইটি শেয়ার প্রেফ শেয়ারের পার্থক্য, প্রেফ শেয়ারের নাম প্রেফ শেয়ার কেন হলো, কি কি প্রেফারেন্স মানে কি কি অগ্রাধিকার তারা পায়, ডিভেঞ্চার কাকে বলে, কোলাটারাল সিকিউরিটি অফ ডিভেঞ্চার, মানে ডিভেঞ্চার কখন ইস্যুড অ্যাজ কোলাটারাল সিকিউরিটি, মানে অতিরিক্ত জামিন হিসেবে
কখন আমি ডিবেঞ্চার ইস্যু করতে পারি, শেয়ার ওয়ারেন্ট কি, শেয়ার সার্টিফিকেট কি, এগুলো দেখে রাখলে। রেশিওর মধ্যে আইডিয়াল রেশিও, কারেন্ট রেশিওর আইডিয়াল রেশিও কি 2:1, লিকুইড রেশিও আইডিয়াল রেশিও 1:1, ক্যাপিটাল গিয়ারিং রেশিওর 2:1, এগুলো কয়েকটা আইডিয়াল রেশিও আছে, দেখে রাখবে। রেশিও বড় কোশ্চেন আসতে পারে, লিমিটেশন, সীমাবদ্ধতা কি, অবজেক্টিভস কি, আর কয়েকটা ছোট ছোট প্রপার্টি রেশিও, ইন্টারেস্ট কাভারেজ রেশিও, অপারেটিং রেশিও দেখে রাখলে। আর ফিনান্সিয়াল স্টেটমেন্টের সীমাবদ্ধতা মানে লিমিটেশনটা কি দেখে রাখলে। ক্যাশ ফ্লোর মধ্যে অবজেক্টিভ দেখলে, ক্যাশ ফ্লোর ডিসঅ্যাডভান্টেজ দেখলে, আগেও বলেছি এটা। আর একটা ইম্পর্টেন্ট কথা, এই যে 3টে অ্যাক্টিভিটি আছে ক্যাশ ফ্লোর মধ্যে, অপারেটিং অ্যাক্টিভিটি, ইনভেস্টিং অ্যাক্টিভিটি, ফিনান্সিয়াল অ্যাক্টিভিটি, একটা আইটেম দিয়ে বলে এটা কোন অ্যাক্টিভিটির মধ্যে যাবে। ডিভিডেন্ড রিসিভড, ট্যাক্স রিফান্ড, ডিভিডেন্ড পেড, ইন্টারেস্ট পেড এগেনস্ট লোন, এরকম কিছু আইটেম দিল, বলো কোনটা কোন আইটেমে যাবে। লস অন সেল অফ অ্যাসেটস, এরকম কিছু আইটেম দিল, দিয়ে বললো কোথায় এটা হতে পারে। এই যেগুলো বললাম এগুলো ফোকাস করো। আর 15, 16, 17, 18, 19 এই 5 বছরে যা এসিকিউ এমসিকিউ এসছে একবার ভালো করে রিপিট মেরে দাও, ঠিক আছে, সুন্দর করে রিক্যাপ করে নাও। আর যেগুলো বললাম এগুলো ভিডিও শুনে শুনে খাতায় লিখে একটু ডিসকাস করে নাও। যদি কোনো ব্যাপার নিয়ে কোনো কোয়ারি থাকে আমাকে 8961888451 বা 9836955744 লিখে পাঠাতে পারো, অ্যান্সার পেয়ে যাবে। কোনো কোশ্চেন থাকলে করতে পারো, কোনো অঙ্ক বুঝতে না পারলে পাঠাতে পারো। আমি যে অঙ্কগুলো দিয়েছি সেই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় আসবে এরকম ভেবো না। পরীক্ষায় নর্মাল অঙ্ক আসবে, তোমরা সবাই পারবে। একটু ঘুরিয়ে অঙ্ক আসলে আমি যে অঙ্কগুলো দিলাম এগুলো যদি তুমি করে যাও তাহলে তোমার কনফিডেন্সটা আরও বেড়ে যাবে। এই জন্যই দেওয়া এগুলো, ঠিক আছে। আমার মনে করে দিই কস্টিং ট্যাক্স, ইকোনমিক্স সব সাজেশনই একের পর এক আসবে। আর আমার একদম ফার্স্ট ভিডিও আমি বলেছিলাম যে বিফোর গোয়িং টু এক্সাম হল কিছু মেন্টাল প্রিপারেশন লাগে, সেটা কিন্তু নিতেই হবে। আর এই মুহূর্তে চারিদিকের যে অবস্থা, মেন্টাল প্রিপারেশন ছাড়াও আর একটা ইম্পর্টেন্ট হচ্ছে কি ফিজিক্যাল প্রিপারেশন। কি কি নিয়ে তুমি পরীক্ষা হলে যাবে তার মধ্যে স্যানিটাইজেশনের বোতলটা শিশে নিতে হবে, মাস্ক নিতে হবে, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হবে, যেখানে সেখানে হাত দিলে হবে না। এগুলোও কিন্তু স্টুডেন্টের কাছে একটা বিশাল চাপ। পরীক্ষা দেওয়ার একটা চাপ তো থাকবেই, তার সঙ্গে এই যে অ্যাটমসফিয়ার এটাকে মেনটেন করা একটা চাপের ব্যাপার। তো সরকার চেষ্টা করছে যাতে তোমাকে বেশি দূর ট্রাভেল না করতে হয়, তোমার নিয়ারেস্ট যে স্কুল সেই স্কুলেই হয়তো নতুন করে সিট পড়বে। পুরোনো যে সিট তুমি আগে যে স্কুলে পরীক্ষা দিয়েছো সেরকম তো হবে না। এখন স্কুলের সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে, কারণ একটা স্কুলে হয়তো 70-80 জন পরীক্ষা দেবে। একটা বেঞ্চে একজন বসবে, পরের বেঞ্চ খালি, তারপরে বেঞ্চে একটা বসবে, ফলে প্রচুর স্কুল দরকার। সেই জন্য স্কুল বেশি অ্যাকোয়ার করা হয়েছে, মানে সেগুলো তোমার জানিয়ে দেওয়া হবে। ফলে তোমার এটা ভয় কম যে অনেক দূর ট্রাভেল করার চিন্তা হয়তো সেরকম থাকবে না, কাছাকাছি জায়গায় পড়বে। যেখানেই পড়ুক পরীক্ষা তোমায় দিতে হবে, ফলে ফিজিক্যাল মেন্টাল দুটো প্রিপারেশন তোমাকে স্ট্রং রাখতে হবে। সঙ্গে যে সিলেবাসটা আছে এটা কমপ্লিট করতে হবে। এখনও সময় প্রচুর আছে, যেটা আমি দিলাম একবার সব দেখে নাও, কোনো কোয়ারি থাকলে জানাও। আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটা, কারণ পরবর্তী সাজেশনগুলো তুমি এমনিই পেয়ে যাবে, ঠিক আছে। ভালো করে পরীক্ষা দিও। সবার প্রতি অনেক অনেক শুভেচ্ছা রইল। ভালো থেকো।